হ্যালো ভিউয়ার্স, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে খুবই বার্নিং একটা টপিক নিয়ে আলোচনা করব, কারেন্ট রিলেটেড ইস্যু। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ যেহেতু বাংলাদেশ একটা নেবারাল কান্ট্রি, তো এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু প্রিভিয়াস এক্সামে এসেছে, যেমন প্রাইম মিনিস্টার নাম, প্রেসিডেন্ট, তারপরে তোমার ওখানে যে গভর্নমেন্ট আছে সেই পার্টির নাম কি। ইভেন তোমার যে টপিক নিয়ে আলোচনা করবো যে কোটা সিস্টেম, রিজার্ভেশন সিস্টেম নিয়ে কিন্তু আমাদের স্টুডেন্ট আন্দোলন হচ্ছে। তো রিজার্ভেশন সিস্টেম থেকেও কিন্তু একটা ইসে টাইপের কোশ্চেন হতে পারে, এরকম একটা ধারণা নিয়ে তোমাদের এই টপিকটা ভালো করে জেনে রাখা দরকার। দেখো, বাংলাদেশে মূলত যে এখন স্টুডেন্ট আন্দোলন চলছে, সেই আন্দোলনের প্রভাবে অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বাংলাদেশ সরকার। এবং এই আন্দোলন এতটাই ভয়াবহ, অনেক স্টুডেন্টও কিন্তু মারা গেছে। তো স্টুডেন্টরা এই যে রাস্তায় নেমেছে রিজার্ভেশনের এগেনস্টে, এটার পিছিয়ে কারণ কি, এই সমস্ত নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। তোমরা ভালো করে দেখো, টোটাল রিজার্ভেশন সিস্টেমটা বুঝতে পারবে। দেখো, বাংলাদেশ যখন 1971 সালে 26শে মার্চ স্বাধীনতা পায়, ওই সময় কিন্তু ইন্ডিয়া বাংলাদেশকে যথেষ্ট হেল্প করে এবং বাংলাদেশের সঙ্গে যে পাকিস্তানের যুদ্ধ চলেছিল, তাতে কিন্তু বাংলাদেশ জয়ী হয় এবং স্বাধীনতা পায়। তো বাংলাদেশের তোমার যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়, সেটা হচ্ছে তোমার 26শে মার্চ 1971 সালে। তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। স্বাধীন হওয়ার পরে 1971 সালের পরে কিন্তু বাংলাদেশ সরকার কিছু রিজার্ভেশন সিস্টেম চালু করে। তার মধ্যে একটা রিজার্ভেশন সিস্টেম হচ্ছে যে মুক্তিযোদ্ধা বা ফ্রিডম ফাইটারদের জন্য রিজার্ভেশন সিস্টেম। দেখো, বাংলাদেশের টোটাল রিজার্ভেশন হচ্ছে তোমার 56%। এই 56% রিজার্ভেশনের মধ্যে যারা ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা, মানে যারা ওই স্বাধীনতার সময়ে তোমার প্রাণ দিয়েছে দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, বা যারা বেঁচে আছে ওই সময় দেশের স্বাধীনতার জন্য এগিয়ে এসেছিল, দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল, তাদের বয়স এখন অনেকে বুড়ো হয়ে গেছে, বা তাদের ছেলের বয়সও দেখা গেল 30-40 বছর হয়ে গেছে। এবং তার যদি দেখা গেল ওই ফ্রিডম ফাইটার যদি নাতি থাকে, তাদের বা রিলেটিভের জন্য কিন্তু বাংলাদেশ সরকার 30% তোমার রিজার্ভেশন সিস্টেম রেখেছে সরকারি চাকরির ক্ষেত্রে। মানে একটু ভালো করে বলি যে স্বাধীনতার সময় যেসব মুক্তিযোদ্ধা, যেসব ফ্রিডম ফাইটার দেশের জন্য প্রাণ দিয়েছিল, বা যারা বেঁচে আছে কিন্তু স্বাধীনতার সময় ইনভলভ ছিল দেশের জন্য, দেশের হয়ে যারা লড়েছে, সেই সমস্ত মুক্তিযোদ্ধা এবং বা ফ্রিডম ফাইটারদের বাংলাদেশ সরকার 30% তোমার সরকারি চাকরিতে তোমার রিজার্ভেশন দিয়েছে। মানে ফ্রিডম ফাইটারের যদি ছেলে থাকে, বা ছেলেও মানে নাতি যদি থাকে, তারাও কিন্তু রিলেটিভ, তারাও কিন্তু 30% রিজার্ভেশন পাবে সরকারি চাকরির ক্ষেত্রে। এটা কিন্তু সিস্টেমটা ছিল। কিন্তু এবং বাকি 10% যেমন হচ্ছে তোমার 10% হচ্ছে তোমার ওমেনদের জন্য রিজার্ভেশন, মহিলাদের জন্য, এবং আর 10% হচ্ছে তোমার যেসব ডিস্ট্রিক্ট তোমার আন্ডার ডেভেলপড, সেখানে তোমার 10% রিজার্ভেশন আছে, এবং 5% আছে তোমার যে ইন্ডিজিনিয়াস কমিউনিটির জন্য, আর 1% আছে তোমার ডিসএবিলিটির জন্য। এই টোটাল 56% তোমার বাংলাদেশের রিজার্ভেশন সিস্টেম ছিল। কিন্তু 2018 সালে আজকে যে আন্দোলন হচ্ছে, এর থেকে অনেক তীব্রতর আন্দোলন হয়েছিল, স্টুডেন্ট আন্দোলন। তখন 2018 সালে কিন্তু সরকার এই পুরো রিজার্ভেশন সিস্টেমটাই কিন্তু তুলে দেয়। তো 2018 সালে পুরো রিজার্ভেশন সিস্টেমটা তুলে দেয়। এখন তুলে দেওয়ার পরে তাহলে এখন আবার পুনরায় কেন রিজার্ভেশনের এগেনস্টে কিন্তু স্টুডেন্ট আন্দোলন কেন করছে, তার পিছিয়ে কারণ হচ্ছে এখন বাংলাদেশের একটা কোর্ট রায় দিয়েছে যে পুনরায় রিজার্ভেশন সিস্টেম চালু করা হবে। এইখানে কিন্তু স্টুডেন্টদের মত বিরোধ। স্টুডেন্টরা বলছে যে 30% যে মুক্তিযোদ্ধা ফ্রিডম ফাইটারের জন্য যে কোটা আছে, ওটাকে তুলে দিতে হবে। কারণ কি, মুক্তিযোদ্ধা যারা আছে এখন, বা যারা মারা গেছে, তাদের তো সরকার অনেক হেল্প করে, এবং তাদের ছেলেদের বয়সে 30-40 হয়ে গেছে। তো তাদের নাতিদের জন্য আর এই যে 30% সরকারি চাকরির জন্য রিজার্ভেশন, এটা দেওয়া হবে না, এটাকে তুলে দিতে হবে। এখানে কিন্তু স্টুডেন্টদের মানে ডিমান্ড। এবার এই কারণে স্টুডেন্টরা কিন্তু রাস্তায় নেমেছে, আন্দোলন করছে। বাকি যে তোমার পার্সেন্টেজ আছে, যেমন 10% মহিলাদের জন্য, 10% হচ্ছে তোমার যেসব ডিস্ট্রিক্ট, বাংলাদেশের ডিস্ট্রিক্ট তোমার ডেভেলপড নয়, সেই সমস্ত এরিয়া থেকে 10% রিজার্ভেশন। আর তোমার 5% হচ্ছে তোমার
ইন্ডিজিনিয়াস কমিউনিটিদের জন্য, আবার 1% ডিসেবলদের জন্য। এগুলো সবই থাকবে, এতে কোনো প্রবলেম নেই। শুধুমাত্র প্রবলেমটা হচ্ছে যে 30% যে তোমার মুক্তিযোদ্ধা ফ্রিডম ফাইটার আছে তাদের যে রিজার্ভেশন সিস্টেম সেটাকে তুলে দিতে হবে। এটা হচ্ছে তোমার স্টুডেন্টের ডিম্যান্ড। কারণ কি, ফ্রিডম ফাইটার এবং তার ছেলে সুযোগ সুবিধা তো পাচ্ছে এবং তার নাতিদের আর দেওয়ার কোনো যুক্তি নেই। এটা হচ্ছে তোমার স্টুডেন্টের ডিমান্ড। এই 30% কোটাটাকেই তুলে দিতে হবে, এটা হচ্ছে তোমার স্টুডেন্টের ডিমান্ড। এই কারণে তোমার বাংলাদেশে স্টুডেন্ট আন্দোলন হচ্ছে, অনেক একটা ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে রিজার্ভেশন সিস্টেম, এটা আদৌ এই 30% রিজার্ভেশন সিস্টেম এটা কি থাকা উচিত নাকি উচিত না? তোমরা যদি পার্সোনালি আমাকে দাদা বা স্যার হিসাবে জিজ্ঞেস করতে চাও, তাহলে আমার পার্সোনাল ভিউ হবে যে এই 30%-এর ভিতরে এখন কিন্তু রাখা যুক্তিসঙ্গত নয়। কারণ একটু এক্সপ্লেন করে বলি যে মুক্তিযোদ্ধা ফ্রিডম ফাইটার তাদের ক্রেডিট অবশ্যই ছিল, তাদের ক্রেডিট না হলে দেশ কিন্তু আজাদি পেত না। তো তাদেরকে এই যে 30-40 বছর ধরে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং তাদের যথেষ্ট বয়স হয়েছে এবং তার ছেলের বয়সে 30-40 হয়ে গেছে, তারা তো সুযোগ সুবিধা পাচ্ছে। তার নাতিদের আবার কোটা দেওয়ার কিন্তু যুক্তি নেই। এখানে একটা ওপেন মেরিট লিস্ট হওয়া দরকার, ওপেন একটা কম্পিটিটিভ এক্সাম হবে, সেখানে যার যে মেরিটের বেসিসে এখানে সবাই চাকরি পাবে, এটা হওয়া উচিত। বাকি যে 10% তোমার মহিলা, 10% তোমার যেসব ডিস্ট্রিক্ট ডেভেলপ নয় সেখানকার 10%, 5% তোমার ইন্ডিজিনিয়াস তোমার কমিউনিটি আর 1% ডিসেবিলিটি, এগুলো থাকলে কোনো প্রবলেম নেই। বাকি যে 30% থাকতে, এই 30% যে কোটাটা এখন কিন্তু বর্তমানে দাঁড়িয়ে যে তার নাতিদের জন্য যে রিজার্ভেশন সিস্টেম সরকারি চাকরির জন্য, এটা কিন্তু থাকাটা যুক্তিসঙ্গত নয়। সবাই একটা ওপেন এক্সাম দেবে, সেখান থেকে মেরিটের বেসিসে হওয়া যুক্তিসঙ্গত, এটা পার্সোনাল, এটা আমার পার্সোনাল মতামত তাই মনে হয়। এখন দেখো আমাদের ইন্ডিয়াতে, ভারতবর্ষ কিন্তু টোটাল সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে টোটাল কোটা আছে তোমার 59.5%, মানে 59.5% তোমার হচ্ছে এখন আমাদের তোমার ইন্ডিয়াতে ভারত সরকারের চাকরির ক্ষেত্রে রিজার্ভেশন আছে টোটাল। এর ভিতরে তোমার আছে এসসিদের জন্য আছে তোমার 15%, এসসিদের জন্য আছে তোমার 7.5%, তারপর তোমার ওবিসিদের জন্য আছে 27%, ইকোনমিক্যাল উইকার সেকশনে আছে 10% আর ডিসএবিলিটির জন্য 4%। এখন ইন্ডিয়ার কথা যদি বলি, দেখো এসসি, এসটি, ওবিসি কোন একটা, এদের তো মানে যেহেতু এই কমিউনিটিকে ডেভেলপমেন্ট করার জন্য, আপলিফমেন্ট করার জন্যই এইসব রিজার্ভেশন সিস্টেমগুলো চালু হয়েছিল সেই সময়ে। তো দেখা গেলো একটা ফ্যামিলিতে, একটা ফ্যামিলি যে মেন গার্জেন বাবা হয়তো দেখা গেলো কোটাতে এসসি, এসটি বা ওবিসিতে চাকরি পেয়েছে, তারপরে তার ছেলেও সুযোগ সুবিধা পেল এবং তার ছেলে মানে নাতি যদি আবার সুযোগ সুবিধা পায়, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় এটা ঠিক না। কারণ কি, একটা ফ্যামিলিতে যখন কেউ একটা হাল ধরার ক্ষমতা হয়েছে, সে যখন ফ্যামিলিটাকে চালাতে পারছে, সেক্ষেত্রে কিন্তু তার নাতিকে আবার এই সেম সুযোগ সুবিধা দেওয়াটা ঠিক হবে না। কারণ কি, এখানে যেহেতু ফ্যামিলিটা অনেকটা ইকোনমিক্যালি একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আগে এসছে, তাহলে সে তো মোটামুটি সংসার চালাতে পারছে, সেক্ষেত্রে সে পড়াশোনার খরচ বা অন্য কোনো মতো প্রবলেম হওয়ার কথা না। তাহলে তাকে এখন অন্য জেনারেল স্টুডেন্টের মতো কিন্তু এক্সাম দিয়ে চাকরিটা নেওয়া যুক্তিসঙ্গত। এটা আমার পার্সোনাল ভিউ, আমি ইন্ডিয়ার ক্ষেত্রেও বলছি এবং বাংলাদেশের ক্ষেত্রে তো বললাম যে এই 30% যে কোটা আছে, এই 30% কোটাতে কিন্তু মুক্তিযোদ্ধা ফ্রিডম ফাইটার ছিল, তারা সুযোগ সুবিধা পেল, তার ছেলে পেল এবং তার নাতিদেরও যে আবার এই 30% কোটা দেওয়া হবে সরকারি চাকরির ক্ষেত্রে, এটা কিন্তু ঠিক না। কারণ সেই ফ্যামিলিটা অনেকটা ডেভেলপড হয়ে গেছে, আর এটা রাখার কিন্তু যুক্তিসঙ্গত নয়। এটা ওপেন একটা মেরিট লিস্ট হওয়া দরকার, সেইভাবে কিন্তু সরকারি চাকরি মানে পাওয়া দরকার। আমার এটা ব্যক্তিগত মতামত। তোমাদের কি মতামত যে রিজার্ভেশন সিস্টেম নিয়ে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে, তোমরা কমেন্ট সেকশনে জানিও তোমাদের মতামত কী। এই ভিডিওর মাধ্যমে রিজার্ভেশন নিয়ে আলোচনা করলাম। এটা খুব ইম্পর্টেন্ট টপিক, কারেন্ট রিলেটেড ইস্যু। কোনো আপকামিং কম্পিটিটিভ যদি এক্সাম হয়, দেখবে এখান থেকে একটা কোয়েশ্চেন হওয়ার চান্স আছে। তো ভিডিওটি কেমন হলো তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর এই রিজার্ভেশন নিয়েও কিন্তু এটুকু বলে রাখি যে সরকারকে কিন্তু
ভাবনা চিন্তা করার দরকার, মডিফিকেশন করার দরকার। নাহলে কিন্তু বাংলাদেশেরও যে ঝড় সেটা কিন্তু ইন্ডিয়াতেও আসার সম্ভাবনা ফিউচারে থাকবে। কারণ কোনো একটা জায়গায় কোনো একটা ইস্যু তৈরি হলে সেটা কিন্তু আর একটা দেশে তার ইম্প্যাক্ট পড়ে। তো এটা সরকারের এগুলো দেখা উচিত, আমার ব্যক্তিগত মতামত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।